আজকের ভিডিওতে আমরা কম্প্যারেটিভ আলোচনা করব ইউনিয়ন এক্সিকিউটিভ অর্থাৎ কেন্দ্রীয় প্রশাসন বিভাগ এবং স্টেট এক্সিকিউটিভ অর্থাৎ রাজ্যের প্রশাসন বিভাগ নিয়ে। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে ফর ফুল ক্ল্যারিটি, এবং ভিডিওর শেষে তোমাদের জন্য রয়েছে একটা আকর্ষণীয় উপহার। চলো শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমার নাম অরিত্র দে। আমি একজন গভর্নমেন্ট সার্ভিস এক্সামিনেশন মেন্টর। আমার স্পেশালাইজেশন জেনারেল স্টাডিজ অর্থাৎ পলিটি, হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমি এই কোর্স সাবজেক্টগুলো পড়ানোর আমার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। এই চ্যানেলে আমি এই বিষয়গুলোর উপর শর্ট অ্যান্ড সিম্পল ভিডিওস আনবো রেগুলারলি। টপিকগুলো স্কুল এবং কলেজ লেভেল স্টুডেন্টসদের থেকে শুরু করে গভর্নমেন্ট জব এক্সামস যেমন WBCS, UPSC, SSC ইত্যাদি পরীক্ষাগুলোর প্রস্তুতিতে খুবই উপকারী হবে। কম সময়ে বেশি শেখো, এটাই আমাদের লক্ষ্য। ওয়েলকাম টু কম্পেয়ার টু ক্লিয়ার সিরিজ। এখানে আমরা পলিটি এবং কনস্টিটিউশন সাবজেক্টটা যে বিভিন্ন কনসেপ্টসগুলো রয়েছে সেগুলোকে একে অপরের সাথে তুলনা করে সহজ সরলভাবে বোঝার চেষ্টা করব। কারণ যখন আমরা করব কম্পেয়ার, তখনই তো হবে কনসেপ্টস ঝাঁ চকচকে ক্লিয়ার। বন্ধুরা, এর আগের ভিডিও পর্যন্ত ইউনিয়ন এবং স্টেটের ক্ষেত্রে লেজিসলেটিভ ব্রাঞ্চের যে ইম্পর্টেন্ট পোস্টগুলো রয়েছে তাদের মধ্যে আমরা কম্প্যারেটিভ অ্যানালিসিস করে বুঝে নিয়েছিলাম। আজকের এই ভিডিও থেকে শুরু হচ্ছে আমাদের এক্সিকিউটিভ ব্রাঞ্চের কম্প্যারিজন। তো ইউনিয়ন এক্সিকিউটিভ এবং স্টেট এক্সিকিউটিভকে আমরা এই 4টে পয়েন্টের ভিত্তিতে আজকে তুলনা করব। তোমরা একবার ভিডিওটা পজ করে এই 4টে পয়েন্টের উপরে চোখ বুলিয়ে নাও। আজকে আমাদের প্রথম পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে পার্টস, অর্থাৎ ইউনিয়ন এক্সিকিউটিভ এবং স্টেট এক্সিকিউটিভের অঙ্গ কারা কারা বা কোন কোন পদ রয়েছে। তো বন্ধুরা দেখো, লেজিসলেটিভ ব্রাঞ্চে আমরা যেমন পার্লামেন্ট এবং স্টেট লেজিসলেচার আলোচনা করেছিলাম, সেই দুটো কিন্তু একটা কম্প্যাক্ট বডি ছিল। পার্লামেন্ট একটা আইন পরিষদ, স্টেট লেজিসলেচারও তেমনই একটা আইন পরিষদ। কিন্তু এক্সিকিউটিভ ব্রাঞ্চের ক্ষেত্রে ইনারা কিন্তু একটা কম্প্যাক্ট বডি নয়। ইনারা একসাথে কাজ করে বটে, কিন্তু এক্সিকিউটিভ হিসাবে তারা কিন্তু একটা প্রপার বডি নয়। পার্লামেন্ট যেমন একটা প্রপার হাউস ছিল যেখানে সমস্ত মেম্বার এবং তাদের সভাপতিরা সম্মিলিত হতো এবং একসাথে নির্ণয় নিত, তেমন কিন্তু আমাদের ইউনিয়ন এক্সিকিউটিভ নয়। মানে সবাই একসাথে মিট করে কোনো ডিসিশন নিচ্ছে তেমনটা কিন্তু নয়। এটা একটা হায়ারার্কিক্যাল স্ট্রাকচার রয়েছে। তেমনি স্টেট লেজিসলেচারও দুটো হাউসে ভাগ করা ছিল, কিন্তু প্রত্যেকটা হাউসই তোমার একটা কম্প্যাক্ট বডি ছিল, অর্থাৎ সেই হাউসের মেম্বার এবং সভাপতিরা একসাথে মিলে নির্ণয় নিত। বাট স্টেট এক্সিকিউটিভের যারা অঙ্গ রয়েছে তারা কিন্তু একসাথে মিলে তেমন ভাবে কোনো ডিসিশন নেয় না। এটাও একটা হায়ারার্কিক্যাল অর্গানাইজেশন, অর্থাৎ উপর থেকে যা অর্ডার আসবে নিচের জনকে মানতে হবে মোস্ট অফ দ্য ক্ষেত্রে। তো ইউনিয়ন এক্সিকিউটিভের পার্ট হচ্ছেন প্রথমেই দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, তারপরে দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, তারপরে দ্য ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার হেডেড বাই দ্য প্রাইম মিনিস্টার, এবং চতুর্থ দ্য অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। তো প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া উনি রাষ্ট্রপ্রধান হিসাবে উনি কিন্তু 3টে ব্রাঞ্চেরই উনি হেড, যেটা আমরা অর্গানস অফ দ্য স্টেট যে আমার ভিডিওটা ছিল সেখানে আমরা আলোচনা করেছিলাম। তো প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কিন্তু এক্সক্লুসিভলি ইউনিয়ন এক্সিকিউটিভের পার্ট নয়, তিনি বাকি ব্রাঞ্চ সহ এক্সিকিউটিভ ব্রাঞ্চেরও উনি হেড। তেমনি দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, উনার আবার ডুয়াল রোল রয়েছে। ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হিসাবে উনি কিন্তু এক্সিকিউটিভের মেম্বার, তবে সাথে সাথে উনি দ্য এক্স অফিসিও চেয়ারপারসন অফ দ্য রাজ্যসভা। তো সেই রোলটা যখন তিনি পালন করছেন তখন কিন্তু উনি ইউনিয়ন লেজিসলেচারের পার্ট। ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার হেডেড বাই দ্য প্রাইম মিনিস্টার, অর্থাৎ কেন্দ্রীয় যে মন্ত্রী পরিষদ রয়েছে যার চিফ হচ্ছে আমাদের দেশের প্রধানমন্ত্রী, তারা সবাই মন্ত্রী বটে, কিন্তু তার সাথে কিন্তু তারা এমপিও, অর্থাৎ তারা লেজিসলেটিভ ব্রাঞ্চেরও পার্ট এবং সাথে সাথে এক্সিকিউটিভ ব্রাঞ্চেরও তারা কর্ণধার, দ্য হাইয়েস্ট ডিসিশন মেকিং বডি। তবে দ্য অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, অর্থাৎ কেন্দ্র সরকারের অফিসিয়াল যে উকিল রয়েছে, সে কিন্তু অফকোর্স লেজিসলেটিভ ব্রাঞ্চের পার্ট নয়, তিনি কেন্দ্র সরকারের হাইয়েস্ট ল অফিসার। তো অ্যাটর্নি জেনারেল বাদ দিয়ে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এবং ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার্স হেডেড বাই দ্য প্রাইম মিনিস্টারের কিন্তু ডুয়াল রোল রয়েছে। তেমনি স্টেট এক্সিকিউটিভের ক্ষেত্রেও কিন্তু গভর্নর অফ দ্য স্টেট, অর্থাৎ রাজ্যের যিনি রাজ্যপাল রয়েছেন, তিনি কিন্তু এক্সক্লুসিভলি শুধু এক্সিকিউটিভ ব্রাঞ্চের পার্ট নয়, তিনি লেজিসলেটিভ ব্রাঞ্চেরও উনি হেড, এক্সিকিউটিভ ব্রাঞ্চেরও হেড এবং স্টেটের যে জুডিশিয়াল ব্রাঞ্চ সেটারও উনি হেড। অর্গানস অফ দ্য স্টেট ভিডিওটা অবশ্যই ভালো করে দেখবে বন্ধুরা। ওই ভিডিওটাই অ্যাকচুয়ালি গোটা পলিটির সিলেবাস বা বেস বলতে পারো। স্ট্রাকচারালি আমাদের রাজনৈতিক প্রশাসনিক পরিকাঠামো আমাদের ভারতে কিভাবে চলে সেখানে ডায়াগ্রামেটিক্যালি বোঝানো ছিল অত্যন্ত ডিটেলসে। এই প্লেলিস্টের প্রথম দিকে পেয়ে যাবে। তো গভর্নর হচ্ছে রাজ্য লেভেলের ফর্মাল হেড, তার সাথে দ্য স্টেট কাউন্সিল অফ মিনিস্টার্স হেডেড বাই দ্য চিফ মিনিস্টার, অর্থাৎ রাজ্যের মন্ত্রী পরিষদ যার চিফ বা হেড হচ্ছেন
সেই রাজ্যের মুখ্যমন্ত্রী, তারাও কিন্তু এমএলএ বা এমএলসি হন, অর্থাৎ তারা লেজিসলেটিভ ব্রাঞ্চের পার্ট হন, সাথে সাথে তারা স্টেট এক্সিকিউটিভের হেড হন। বাট 3 নম্বর যে পার্ট রয়েছেন দ্য অ্যাডভোকেট জেনারেল, তিনি কিন্তু লেজিসলেটিভ ব্রাঞ্চে বিলং করেন না, তিনি শুধুমাত্রই এক্সিকিউটিভ ব্রাঞ্চের পার্ট এবং উনি স্টেট গভর্নমেন্টের হাইয়েস্ট ল অফিসার, স্টেট গভর্নমেন্টের উকিল ভাবতে পারো। তো অ্যাটর্নি জেনারেল এবং অ্যাডভোকেট জেনারেল বাদ দিয়ে বাকি এক্সিকিউটিভের যারা পার্ট রয়েছেন তাদের কিন্তু মাল্টিপল রোলস রয়েছে। এবং সেটা কেন? কারণ পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্টের এটাই সিস্টেম যে লেজিসলেচার এবং এক্সিকিউটিভের মধ্যে একটা ক্লোজ রিলেশন এস্টাবলিশ করা থাকে, যেটা অনুযায়ী পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট চলে। প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টের মতো এখানে 3টে ব্রাঞ্চের মধ্যে কমপ্লিট সেপারেশন কিন্তু থাকে না। সেই পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট এবং প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টের মধ্যেও এমনই কম্প্যারেটিভ অ্যানালিসিস করেও আমি একটা ভিডিও বানিয়ে দিয়েছি, এই প্লেলিস্টেই পেয়ে যাবে। বারংবার তোমাদের অনুরোধ করব বন্ধুরা, এই প্লেলিস্টটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত প্রত্যেকটা ভিডিও 3-4 বার দেখো, তাহলে পলিটির ফাউন্ডেশন তোমাদের ইস্পাতের মতো স্ট্রং হয়ে যাবে, এটা আমার প্রমিস। আরেকটা জিনিস লক্ষ্য করবে বন্ধুরা, স্টেট এক্সিকিউটিভে কিন্তু ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া যিনি ইউনিয়ন এক্সিকিউটিভে রয়েছেন তেমন কোনো ফাংশনারি কিন্তু স্টেট এক্সিকিউটিভে এক্সিস্ট করে না। মানে ভাইস গভর্নর বা ডেপুটি গভর্নরের মতো কোনো পোস্ট স্টেট এক্সিকিউটিভে কিন্তু নেই। যেখানে ইউনিয়ন এক্সিকিউটিভের 4টে পার্ট রয়েছে, সেখানে স্টেট এক্সিকিউটিভের কিন্তু 3টেই পার্ট রয়েছে। 2 নম্বরে আমরা দেখে নেব ইনাদের লিগাল স্টেটাস, অর্থাৎ আইনি অবস্থান, আইনত এরা আমাদের দেশে কোথায় স্ট্যান্ড করে। তো প্রথমে বলেছিলাম ইউনিয়ন এক্সিকিউটিভ বা স্টেট এক্সিকিউটিভ কিন্তু পার্লামেন্ট বা স্টেট লেজিসলেচারের মতো একটা কম্প্যাক্ট বডি নয়, দে আর মেড আপ অফ ইন্ডিভিজুয়াল পোস্টস। তো ইন্ডিভিজুয়ালি সেই পোস্টগুলো বা সেই গ্রুপগুলো সবাই কিন্তু কনস্টিটিউশনাল পোস্ট অধিগ্রহণ করেন নিজেদের রেসপেক্টিভ লেভেলে। তবে পার্লামেন্ট এবং স্টেট লেজিসলেচার নিজেরাই যেমন কনস্টিটিউশনাল বডি, অমনি কিন্তু ইউনিয়ন এক্সিকিউটিভ এবং স্টেট এক্সিকিউটিভ বলে তেমন কোনো বডি এক্সিস্ট করে না কনস্টিটিউশনে। শুধুমাত্র এই পোস্টগুলোর উল্লেখ রয়েছে যাদেরকে আমরা একত্রে ডাকি এক্সিকিউটিভ হিসাব। এখনো পর্যন্ত পলিটি পড়ার এই কম্প্যারেটিভ ফরম্যাটটা যদি তোমাদের ইন্টারেস্টিং লাগছে, তাহলে অবশ্যই নিচে লাইক বাটনটা প্রেস করে দাও। বন্ধুদের সাথে শেয়ারও করতে পারো যাতে এই ভিডিওটা ম্যাক্সিমাম স্টুডেন্টসদের কাছে পৌঁছে যায়। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের সাপোর্ট এবং এনকারেজমেন্টই আমাকে মোটিভেট করে এরকম কন্টেন্ট নিয়ে আসতে অনবরত। চলো এবার কন্টিনিউ করা যাক। নেক্সট আমরা কম্পেয়ার করব অর্গান অফ দ্য স্টেটের ভিত্তিতে, অর্থাৎ ইনারা কোন অর্গান অফ দ্য স্টেট, রাষ্ট্রের কোন অঙ্গে বিলং করেন। তো ইউনিয়ন এক্সিকিউটিভ নামটা থেকেই বুঝতে পারছো উনারা কেন্দ্রীয় প্রশাসন বিভাগের পার্ট, এক্সিকিউটিভ ব্রাঞ্চ অফ দ্য সেন্টারের উনারা পার্ট। তেমনি স্টেট এক্সিকিউটিভের প্রত্যেকটা পোস্ট এবং বডি উনারা রাজ্যের যে এক্সিকিউটিভ ব্রাঞ্চ রয়েছে তার পার্ট। ফাইনালি আমাদের 4 নম্বর এবং অন্তিম পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে সাইজ অ্যান্ড কম্পোজিশন, অর্থাৎ ইউনিয়ন এক্সিকিউটিভ এবং স্টেট এক্সিকিউটিভের সাইজ কেমন হয় এবং তাদের কারা কারা পার্ট এবং কজন করে। তো ইউনিয়ন এক্সিকিউটিভের পার্টস কারা কারা অলরেডি বলে দিয়েছি। তো প্রেসিডেন্ট পোস্টে অবভিয়াসলি একজন করে থাকেন, ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াও একজন হন, ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার হেডেড বাই দ্য প্রাইম মিনিস্টার, এখানে অবশ্যই একজন করে প্রাইম মিনিস্টার থাকবেন এবং প্রাইম মিনিস্টার বাদে উনার কাউন্সিল অফ মিনিস্টার বা মন্ত্রী পরিষদে কজন মন্ত্রী থাকবেন সেটা কিন্তু প্রাইম মিনিস্টারই ডিসাইড করেন। প্রাইম মিনিস্টারের ডিসিশন অনুযায়ী ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টারের সাইজটা হয়। হ্যাঁ, কনস্টিটিউশনালি একটা লিমিট সেট করে দেওয়া হয়েছে সেই সাইজের উপরে, তবে এক্স্যাক্টলি ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টারের সাইজ কত হবে সেটা কিন্তু প্রাইম মিনিস্টারের ইচ্ছের উপরে ডিপেন্ড করেন। এটা নিয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করব আমাদের আপকামিং লেকচারে। আর অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া একজনই হন। তেমনি স্টেট এক্সিকিউটিভের ক্ষেত্রে গভর্নর অফ দ্য স্টেট অর্থাৎ রাজ্যের রাজ্যপাল একজনই হন। তার সাথে স্টেট কাউন্সিল অফ মিনিস্টার্স হেডেড বাই দ্য চিফ মিনিস্টারে অবশ্যই একজন করে চিফ মিনিস্টার থাকবেন। তাছাড়া উনার মন্ত্রী পরিষদে কতজন মন্ত্রী থাকবেন সেটাও সম্পূর্ণ চিফ মিনিস্টারের ইচ্ছের উপরে ডিপেন্ড করছেন। তো স্টেট কাউন্সিল অফ মিনিস্টারের সাইজ চিফ মিনিস্টার বাদে আর কতজন হবে সেটা চিফ মিনিস্টারের উপরে ডিপেন্ড করছেন কনস্টিটিউশনাল লিমিটের মধ্যে থেকে। আপকামিং লেকচারসে আমরা এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পোস্ট বা গ্রুপ নিয়ে ডিটেলসে কম্প্যারেটিভ আলোচনা করব। এই ভিডিওটাকে আমাদের নেক্সট যে এক্সিকিউটিভ সিরিজের বিভিন্ন ভিডিও আসছে সেটার একটা ওভারভিউ হিসাবে তোমরা ধরতে পারো। আর অবভিয়াসলি অ্যাডভোকেট জেনারেল অফ দ্য স্টেটও একজন করেই থাকেন। তো এই ছিল আমাদের আজকের ডিসকাশন ইউনিয়ন এক্সিকিউটিভ এবং স্টেট এক্সিকিউটিভ নিয়ে, একদম ছোট্ট ডিসকাশন
যেটার কারণ হচ্ছে লেজিসলেচারের ক্ষেত্রে যেহেতু পার্লামেন্ট এবং স্টেট লেজিসলেচার আইন প্রণয়নকারী বডিজ ছিল, তাই জন্য এই বডিগুলো তাদের দুটো হাউস নিয়ে কিভাবে তাদের নির্বাচন হয় ইত্যাদি এগুলো নিয়ে আমরা লম্বা ডিসকাশন করেছিলাম। তারপরে অবভিয়াসলি পরের লেকচারগুলোতে আমরা মেম্বার্স, তাদের প্রিসাইডিং অফিসার্স, তারপর 3টে ইম্পর্টেন্ট ফাংশনারি যেমন লিডার অফ দ্য হাউস, লিডার অফ দ্য অপোজিশন, হুইপ, ইনাদের নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো এক্সিকিউটিভের ক্ষেত্রে যেহেতু ওনারা একটা কম্প্যাক্ট বডি নয়, জাস্ট ইন্ডিভিজুয়াল কিছু পোস্টস যাদেরকে আমরা একত্রে এক্সিকিউটিভ বলি, তাই জন্য আজকের এই ডিসকাশনটা আমাদের ছোট্ট ছিল, জাস্ট এইটুকু বোঝানোর জন্য ইউনিয়ন এক্সিকিউটিভ এবং স্টেট এক্সিকিউটিভের মধ্যে কারা কারা পড়ছেন। আশা করি এই ওভারভিউটা তোমরা বুঝতে পারলে এবং আপকামিং ভিডিওগুলো দেখতে দেখতে এই ওভারভিউটা তোমাদের মাথায় থাকবে। নেক্সট ভিডিওগুলোতে আমরা এই পোস্টগুলোকে নিয়ে ডিটেলসে কম্প্যারেটিভ আলোচনা করব। আজকের ভিডিওটা অবশ্যই একবার নয়, মিনিমাম 3বার দেখবে, কারণ রিপিটেশন লিডস টু রিটেনশন। প্রথমবার দেখলে একটু বুঝবে, দ্বিতীয়বার দেখলে আর একটু বেশি বুঝবে, তৃতীয়বার দেখলে তখন হবে ম্যাজিক। দীর্ঘ সময়ের জন্য তোমাদের এই কনসেপ্টসগুলো বা এই আলোচ্য বিষয়গুলো তোমাদের মনে থাকবে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে লিখে জানাবে। তোমাদের কমেন্ট পড়ে আমি অত্যন্ত উৎসাহিত হই। তোমরাই আমার বিগেস্ট মোটিভেটর। এখন আর দেরি না করে টাইম ফর ইয়োর ফ্রি গিফট। এই লেকচারে আলোচ্য তথ্যগুলো তোমাদের কতটা মনে আছে সেটা ইভ্যালুয়েশনের জন্য দেয়া হলো একটা ফ্রি ওয়ার্কশিট। এই ওয়ার্কশিটটায় এই লেকচারে ডিসকাস করা পয়েন্টগুলো থেকে কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এক্সারসাইজেস রয়েছে। এই এক্সারসাইজগুলোর মাধ্যমে চেষ্টা করা হয়েছে এক্সাম পার্সপেক্টিভ থেকে সমস্ত ইম্পর্টেন্ট তথ্য কভার করার। তোমরা এই ওয়ার্কশিটটা প্রিন্ট এবং ফটোকপি করে নিজেরা হাতে লিখে ফিল আপ করবে, প্র্যাকটিস অ্যান্ড রিভিশন করবে বারবার। এই ওয়ার্কশিটগুলো তোমরা পেয়ে যাবে আমাদের শিক্ষাবিদ বাংলা টেলিগ্রাম গ্রুপে। তাই এখনই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যাও আমাদের টেলিগ্রাম গ্রুপে আর ডাউনলোড করে নাও এই ওয়ার্কশিটটা সম্পূর্ণ ফ্রি। উপরন্তু এই টপিকটার একটা সামারি দিয়ে দিচ্ছি, পজ করে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো ফর কুইক রিভিশন। তো বন্ধুরা, দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, এরকম কন্টেন্ট আমি আরো আনতে থাকবো এভরি উইক। টিল দেন, কিপ লার্নিং, কিপ রিভাইসিং।